ভাই যে জমিটাতে আমরা বর্তমান অবস্থান করতেছি এটা হলো পরিমাণ হলো 150%। 150%। জি। এখানে আপনার অনেকগুলো ফসল দেখছি, এখানে কি কি ফসল রয়েছে একসঙ্গে? মূলত আদা লাগাইছি সর্বপ্রথম। আচ্ছা লাগার পরে ভাবলাম যে বেগুন সাথী ফসল হিসেবে বেগুন লাগাই। আচ্ছা। বেগুন লাগাইছি, কারণ বিষয়টা হলো যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে আবহাওয়া, হুম। তাতে আর কি আদা চাষের জন্য উপযোগী না। কেন? তাপমাত্রা অনেক বেশি। তাপমাত্রা অনেক বেশি। আচ্ছা। মানে যেটাকে আর কি হিট স্ট্রোক বলে আর কি, হ্যাঁ। প্রচুর তাপদাহ। আচ্ছা। এই আদা চাষের জন্য এত তাপ সহ্য সহ্য করার করার মতো না। সেটাকে হিসেব নিকেশ করিয়া আমি কলা লাগাইছি। আচ্ছা। এই গলিটাতে কতদিন পরে কলা লাগাইলেন? কলা লাগার মাত্র 72 ঘন্টা প্লাস হইতো। 72 ঘন্টা প্লাস। আর আদাটা কতদিন আগে লাগাইছেন? আদা আমার লাগার 5 মাস 5 মাস হয়ে গেছে। আচ্ছা। এখন আপনার এখানে বেগুনও দেখছি। বেগুনগুলোর বয়স কতদিন আছে? বেগুনের বয়স 30 দিন বা 35 দিন এরকম। 35 দিন। তাহলে আপনার হচ্ছে একসঙ্গে 3 ফসলই। একটা হচ্ছে আদা, বেগুন এবং কলা। আচ্ছা, তিনটা তো 3 রকম রোগ না? হ্যাঁ, না, তিনটে বেগুন এবং আদার একই গোত্রের রোগ আর কি। আচ্ছা। আর কলাটা ভিন্ন। এক্ষেত্রে একটার সাথে আরেকটা কোনো সমস্যা হবে না? মানে এটার রোগ ওটাতে আক্রমণ করবে এই ধরনের কোনো? এখন আদার বেগুনের কথা বলতে গেলে একই যেহেতু রোগ, একই ট্রিটমেন্ট দিয়ে ওটা কভারেজ হবে। আচ্ছা। আর কলার ক্ষেত্রে আলাদা? আর কলার ক্ষেত্রে আলাদা, কিন্তু কলার যে ওষুধ দেওয়া লাগে 250 ইসি টিল গ্রুপ। সেই ক্ষেত্রে আদার জন্য টিল গ্রুপ একটা পারফেক্ট পছন্দের ওষুধ। আচ্ছা। আর অন্যগুলোর মানে কিভাবে যত্ন নিচ্ছেন, কখন কি প্রয়োগ করতে হচ্ছে, আর সার প্রয়োগের যে বিষয়টা, এইটার একরকম সার, ওটার একরকম সার? খাবারও প্রায় একই রকম। কি কি দিচ্ছেন? আপনার কলাও টিএসপি ইউরিয়া খায়, বেগুন আদা টিএসপি ইউরিয়া খায়। তবে আদায় পরিমাণে কম লাগে, কলা চাষে আর বেগুন চাষে বেশি সার লাগে। কলার জাত কি ছিল এটা? এটা আমরা দেশি হিসেবে বলি মালভোগ কলা। মালভোগ কলা। কতগুলো চারা রোপণ করেছেন? এখানে 850টা চারা লাগাইছি। 850টা। আর এখানে আপনি বললেন যে 150% জমিতে আপনি আদা চাষ করেছেন। তো তখন আপনার বীজের পরিমাণ কতটুকু লেগেছিল? এখানে আপনার 525 কেজি বীজ লাগছে। 525 কেজি বীজ। আচ্ছা, আপনি তো এর আগেও এই সেম জিনিসটা করেছিলেন। আমরা এর আগে প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি যে একই সঙ্গে আপনি আদা প্লাস হচ্ছে কলা চাষ করেছেন। ওই সময়টা আসলে তখন আপনার খরচ কিরকম হয়েছিল এবং ওখান থেকে আপনি কিরকম প্রফিট করেছিলেন? বলতে গেলে সে টাইমে আদার দাম ছিল আচ্ছা 32-35 হাজার টাকা আপনার 100 কেজির মূল্য। আচ্ছা। কিন্তু এখন অনেক কম বাজার মূল্য, আদার অনেক কম। আচ্ছা, তখন খরচ কিরকম গিয়েছিল? সেই ক্ষেত্রে তখন যে মানে আদায় কোনো খরচের একই খরচ, বিঘা প্রতি যদি আপনার 5,000 টাকা ব্যাগ লাগে তাও যে খরচ, আর 50,000 টাকা ব্যাগ লাগলো একই খরচ। আচ্ছা। কিন্তু যখন দাম কমিয়েছে তখন আমরা কৃষকরা লস খেয়ে যান। আচ্ছা। ওটাতে তো মোটামুটি মালভোগ কলাই ছিল তখনও মালভোগ কলা ছিল, মোটামুটি লাভ হয়েছে। কলার কি অবস্থা ছিল? কলাতে কেমন পেয়েছেন? বিঘা প্রতি ধরতে গেলে 350 প্লাস গাছ ছিল, 350 প্লাস। এক পিস কলার মূল্য আমরা 700 টাকা করে বিক্রি করছি। সেই ক্ষেত্রে 1 বিঘাতে আমার আছে ধরুন 2,77,000 টাকা কলা থেকে আসছে 1 বিঘায়। আদা প্রায় 12 ব্যাগ পাইছি, আপনার 18,000 টাকা ব্যাগ বিক্রি করছি নতুন অবস্থায়। সেখানেও ধরেন প্রায় 2 লক্ষ টাকার মতো পাইছি 1 বিঘা থেকে। অনেক ভালো তো পেয়েছিলেন। এবারের অবস্থা কেমন দেখছেন? এবার আদায় বেশি একটা লাভের আশার মুখ দেখার সম্ভাবনা নাই, তারপরেও লস হবে না। এখানে আমার সাথী ফসল হিসেবে বেগুন আছে, কলা আছে। আচ্ছা, বেগুনটা কি আপনি বাজারজাত করতে পারবেন না, এটা নিজে খাওয়ার জন্য? না, এটা বাণিজ্যিক ভাবে এতগুলো আর খাওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে সেইভাবে আপনি বেগুনের এখানে কোন জাতটা রয়েছে? এটা পার্পল কিং বেগুন। পার্পল কিন্তু সাধারণত লম্বা এবং কালো হয়ে থাকে।
আর হচ্ছে এখানে যে আদাটা করেছেন, আদাটা এটা কোন জাতের আদা, মানে এটা দেশি না? এটা আমাদের দেশীয় দেশি দেশি আদা। দেশি আদা। হ্যাঁ। কতটুকু বললেন বীজের পরিমাণ? এখানে 550 আহ, কেজি আর কি। 550 কেজি। হুম। আর হারভেস্টের সময় এটার পরিমাণ কিরকম হতে পারে? হ্যাঁ, হারভেস্টের সময় আপনার দাম থাকুক আর না থাকুক সেটার কথা আমি না না, বলতেছি না। দামের হিসাবটা আলাদা, পরিমাণের হ্যাঁ। ক্ষেত্রে উৎপাদন। পরিমাণে আপনার 12 ব্যাগ আসবে প্রতি বিঘে, হুম। অর্থাৎ 60 থেকে 70 ব্যাগ আসবে আমার এই জমিতে। এখানে ওই যে একটা বিষয় ছিল যে আপনার কাছে আমরা আরো এর আগে দেখেছিলাম বস্তায় আদা চাষ করেছিলেন, তো ওটা এখন করছেন না? ওটা ওই পদ্ধতিটা আসলে এখন না, আসলে আমার ওই জায়গা সংকুলনের কারণে আমি বস্তায় আদা আবাদ করতে পারি নাই। আচ্ছা। ওটা বাসায় লাগাছিলাম। হুম। সেই ক্ষেত্রে খোলা জমিতে আমি বছরে আদা লাগাইছি। হুম। বস্তায় আদা আদা লাভজনক একটা ফসল, হুম। ওটাতে কোনো বাড়তি জায়গা লাগে না। কিন্তু ওইদিকে দেখাই আমরা আসলে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটাতে আমাদের কোনো আহ, মানে জমির পরিমাণ যদিও বেশি, হুম। কিন্তু সাথী ফসল অন্য গুলো লাগাইছি তো, হুম। সেক্ষেত্রে এখানে আরো বেশি প্রফিট আসবে। আচ্ছা। এখানে মনে করেন 750 কলার গাছ লাগাইছি। আপনার 700 টাকাও যদি পিস ধরি, তাহলে 100 আসলে 77,000, তাহলে 800 আসলে আপনার প্রায় অনেকটা আসতেছে। 6 লাখ টাকার মতো আমার এই কলার থেকে আসবে। খরচটা সবকিছু মিলে কেমন যাচ্ছে? খরচটা সব মিলিয়ে এখানে যে 150% জমি আছে, আমার 2,64,000 টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত হয়ে গেছে? এ পর্যন্ত হয়ে গেছে। আরো কত যাবে আনুমানিক? হ্যাঁ, এখন আমি ওই যে প্লেটে উঠেছি তো, ওখান থেকে প্রায় 1,20,000 টাকার মতো আমি ব্যাক পাইছি। আচ্ছা, পিলাইটা উঠালে কি চারার ক্ষতি হয়, গাছের কোনো ক্ষতি হয় সেভাবে? এই তো সেটা বাস্তব প্রমাণ আপনি দেখেন। এটা তো আমি দেখতেছি অনেক সুন্দর রয়েছে। এইটা নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় অনেকে। অনেক জায়গায় আমি গিয়েছিলাম, তখন অনেকে বলেছেন পিলাইটা ওঠানো যাবে না। অনেক ক্ষেত্রে আবার বলা যায় যে পিলাইটা নাকি উঠালে ভালো হয়। তো আমি যেটা দেখলাম যে আপনি পিলাই উঠেছেন, ওঠানোর পরেও গাছের যে গ্রোথ সেটা অনেক ভালো। আর এই রোগ বালাইয়ের ক্ষেত্রে আপনি কোন ধরনের কাজগুলো করে আসতেছেন? হ্যাঁ, আদা কিন্তু আহ, বাজারজাতকরণে কোনো ওষুধ এখনো ওইভাবে বের হয় নাই, হুম। তবে বিশ্বাস রাখা যায় আর কি। হুম। আপনার সিনজেন্টার একটা রিডুমিল গোল্ড আছে, আচ্ছা, ওইটা যদি পরিমাণ মাফিক দেওয়া যায়। দেওয়া যায় ছত্রাকনাশক হিসেবে, কিন্তু সেটা কিন্তু নিয়ম ফলো করতে হবে। আচ্ছা, যেমন ডোজে হেরফের করা যাবে না, হেরফের করা যাবে। প্রতি লিটারে 5 গ্রাম করিয়া ওষুধ দিতে হবে। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, গোড়া সহ ভিজি। ফসলের তুলনায় আদায় মনে করেন একদম মনে হয় ট্রিটমেন্টের দিক দিয়ে একদম নাই বললেই চলে নাকি? হ্যাঁ, নাই বললেই চলে, বললে তো ঠিক হবে না, তারপরেও রোগ ব্যাধির পাশ ছাড়ে না। আচ্ছা। কিন্তু আমরা যদি ওই যে রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে ব্যবহার করি, হুম। তাহলে সেক্ষেত্রে মাটি সহ ভিজি দিয়ে আমরা ব্যবহার করলে অনেকটা আর কি আশা করা যায়। আর পোকার ক্ষেত্রে সাধারণ ওষুধ কোরাজিন নামে একটা পদ্মা অয়েল কোম্পানির পেট্রোকেম বাংলাদেশের কোরাজিন নামে একটা ওষুধ আছে। ওরা হলো কীটনাশক, ওরা সফলভাবে আদার জন্য আর কি সফলভাবে ওষুধটা খুব কার্যকরী। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি আদা চাষ নিয়ে, কলা চাষ নিয়ে অনেক কিছু জানার চেষ্টা করলাম। একটা ছোট্ট একটা বিষয় আপনার কাছ থেকে জানবো, এবং আমরা এটা দর্শকদের অনুরোধেই আসলে বলতেছি, সেটা হচ্ছে আপনার এর আগে ভিডিওগুলো দেখে, রসুন চাষের ভিডিও দেখে অনেকেই বলেছিলেন যে আসলে রসুন চাষাবাদ করতে গিয়ে এটা ওটা সমস্যা হয়, হয়। এটা নিয়ে কিন্তু আমরা আরেকটা ভিডিও দর্শক আমরা করেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এবং অনেকে বলেছেন যে আমরা আপনার কাছ থেকে রসুন পাবো কিনা, রসুনের বীজ সম্পর্কে আমরা যদি আরেকটু আপনার কাছে ধারণা নেওয়ার চেষ্টা করি। রসুনটা সামনে কবে রোপণ করা যাবে, এবং সেক্ষেত্রে কেউ যদি বীজ নিতে চায় বীজ নিতে পারবে কিনা, কিংবা ওই যে যখন আপনি রসুনটা রোপণ করেছিলেন ওই জাতটা আসলে কোন জাত ছিল? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সেক্ষেত্রে যদি কোনো চাষি রসুন বীজ সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে বীজ আমার যথেষ্ট আছে, আমি দিতে পারবো। ওইটা কোন জাতের ছিল? ওটা ছিল বাড়ি টু। বড় সাইজের? বড় সাইজ। আচ্ছা, আর ওইটা রোপণ করবে কখন? এখন রোপণ করতে গেলে আপনার অক্টোবর মাসের 10 তারিখ থেকে স্বাভাবিকভাবে চলতে চলতে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত একটা টাইম। আর পরবর্তীতে যেটা গাড়বে সেটা একটু ফলনের হেরফের হবে, কিন্তু অক্টোবরের 10 থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত দীর্ঘ 1 মাস বা তারও প্লাস মাইনাস
এই রসুনটা যদি কেউ লাগায় তাহলে তারা আশানুরূপ ফলন আসবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা একটা বিষয় প্রতিনিয়ত বলে থাকেন যে ভাই কিন্তু রসুন চাষের একটি ভিডিওতে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন। তারা সবাই আপনারা বলেছেন যে আসলে রসুনের বীজ কই পাবো, এটা ওটা পাবো। সেটা বিষয়ে আমি ওনার কাছে আবার প্রশ্ন রেখেছিলাম যে রসুন পাওয়া যাবে কিনা। উনি বলেছেন যে রসুন পাওয়া যাবে, এবং আপনারা যদি রসুন নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ আপনারা কুরিয়ারের মাধ্যমে কিন্তু যার যে পরিমাণ রসুনের বীজের প্রয়োজন আপনারা চাইলে নিতে পারেন। শুধু রসুন না, আমরা ভাইয়ের সঙ্গে আমরা একটা সিদ্ধান্তে আসছি যে কৃষক ভাইদের কথা চিন্তা ভাবনা করে আপনারা যেন ভালো মানের বীজটা যেন পেতে পারেন, সেই অনুপাতে আপনাদের সহযোগিতা করার জন্য, আপনাদের পাশে থাকানোর জন্য আমরা দুই ভাই মিলে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। যে কোনো ধরনের বীজের জন্য কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ যদি করতে পারেন তাহলে আমরা সেই ধরনের বীজ আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। এটা নিয়ে আমরা ব্যাপকভাবে আরো আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব, তখন আপনারা এই বিষয় নিয়ে আরো বেশি জানতে পারবেন। তো সর্বোপরি আমরা এই ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা অনেক বড় হচ্ছে। অন্য কোনো ভিডিওতে আমরা আদা চাষের বিস্তারিত নিয়ে আরো আলোচনা করব ইনশাল্লাহ। তো ভাই বিদায় নিয়ে নেন দর্শকদের কাছ থেকে। দর্শক বিন্দু, এখন বিষয় হচ্ছে সামনে রসুন চাষের মৌসুম। যদি বাড়ি 2 অর্থাৎ গবেষণা থেকে আমরা বাড়ি 2 জাতের রসুন সংগ্রহ করিয়ে লাগাইছি, যদি বীজ কোনো চাষি সফলভাবে রসুন চাষ করতে চায় তাহলে বীজ নেওয়ার জন্য যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কুরিয়ান সার্ভিস বা যেভাবে হোক আপনাদের কাছে পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।